এতক্ষণ তুমি ঢাকা পড়ে গেছো, তুমি পাথর না হলে ডাক্তার। 56 বছর আগে তিনতলার ঘরে আলো জ্বলছিল। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চল সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিনে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কেউ টের পায়নি। তুমি চলে যাওয়ার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম, উধাও তুমিও। সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সমস্ত পাড়ায় তোমার অনশ্বর পায়ের ছাপ। সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। হ্যাঁ, নেতাজির জীবনের একমাত্র স্বপ্ন ছিল ভারতের স্বাধীনতা। এই স্বপ্ন নিয়ে ছদ্মবেশে ভাইপো শিশির বসুর সাহায্যে কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে কাবুল, মস্কো হয়ে পৌঁছে গিয়েছিলেন জার্মানি। তিনি উপলব্ধি করেছিলেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যাবে না, তা ছিনিয়ে নিতে হবে। এর জন্য প্রয়োজন বিদেশি শক্তির সাহায্য। আইনজীবী জানকীনাথ বসু ও প্রভাবতী দেবী 14 সন্তানের ষষ্ঠ সন্তান ছিলেন সুভাষচন্দ্র, যারা কর্মসূত্রে 24 পরগনার গোদালিয়া ছেড়ে চলে গিয়েছিলেন পটনা। সেখানেই 1897 সালের 23 জানুয়ারি সুভাষের জন্ম এবং তারপর পড়াশোনা। প্রবেশিকা পরীক্ষায় উড়িষ্যার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং স্কলারশিপ পেয়েছিলেন তিনি। ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তারপর। কিন্তু প্রেসিডেন্সি কলেজে ইংরেজ অধ্যাপক হোটেল সাহেবের ভারতীয় সংস্কৃতির অপমানসূচক কথাবার্তা ও এক ভারতীয় ছাত্রকে অপমান করার জন্য সুভাষ প্রতিবাদ করেন ও বিতাড়িত হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের চেষ্টায় ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। সেখানে দর্শন শাস্ত্রে বিএ পাশ করার পর বাবার পরামর্শে লন্ডন ইউনিভার্সিটিতে ICS পড়তে যান এবং পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। সামনে তখন সুখী সোনালী ভবিষ্যতের আচ্ছা, কিন্তু সুভাষকে দেশমাতৃকা ডাকছিল। বাবাকে বোঝান পড়াশোনা করেছি শিক্ষা লাভের জন্য, ব্রিটিশ সাম্রাজ্যবাদ যন্ত্রের অঙ্গ হওয়ার জন্য নয়। 1921 সালে মুম্বাই নেমে তিনি চলে যান গান্ধীজির কাছে। গান্ধীজি তাকে চিত্তরঞ্জন দাসের সঙ্গে কাজ করার জন্য কলকাতায় পাঠান। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন একই মতাদর্শে বিশ্বাসী। সুভাষ হয়ে ওঠেন তাঁর ডান হাত। 1922 সালে গয়া অধিবেশনে তাঁদের সঙ্গে কংগ্রেসের অন্যান্য নেতৃবর্গের মতবিরোধ হয়। তারা কংগ্রেসের ভেতরে থেকেই স্বরাজ দল গঠন করেন। 1924 সালে কলকাতা কর্পোরেশনের নির্বাচনে স্বরাজ দল জয়লাভ করে ও চিত্তরঞ্জন দাস হন মেয়র। সুভাষচন্দ্র হন প্রধান কার্যাধিকারী। ধীরে ধীরে সুভাষ কংগ্রেসের গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় নেতা হয়ে ওঠেন। 1938 সালে হরিপুরা অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। এরপরেই সুভাষ পূর্ণ স্বাধীনতার জন্য উদ্যোগী হন। কিন্তু গান্ধীজি, মতিলাল নেহেরু সহ কংগ্রেস নেতৃত্ব ডোমিনিয়ন মর্যাদার পক্ষে ছিলেন। 1939 সালে ত্রিপুরা অধিবেশনে গান্ধীজি তার দাদা শরৎ বসুর মাধ্যমে সুভাষচন্দ্রকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বারণ করেন। কিন্তু সুভাষ রাজি হন না এবং গান্ধীজির মনোনীত প্রার্থী পট্টাভি সীতারামাইয়াকে পরাজিত করে পুনরায় তিনি সভাপতি নির্বাচিত হন। কিন্তু কংগ্রেসের অন্যান্য নেতৃবর্গের অসহযোগিতায় ও জওহরলাল নেহেরু ছাড়া
বহু সদস্য পদত্যাগ করায় নেতাজি বুঝতে পারেন যে এভাবে কাজ করা সম্ভব নয়। তিনি পদত্যাগ করেন। 1939 সালের 3রা মে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দলের প্রতিষ্ঠা করেন। এর মধ্যে বহুবার নেতাজি গ্রেপ্তার হয়েছেন। 1940 সালে হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনের জন্য আবার গ্রেপ্তার হন তিনি। কারাগারে অনশন শুরু করায় সুভাষকে মুক্তি দেওয়া হয় বটে, কিন্তু গৃহবন্দী করে রাখা হয়। তারপর সেই 1941 সালে 7ই জানুয়ারির বিশেষ রাত, যে রাতে তিনি জার্মানি পালিয়ে যান। সেখানে জার্মান চ্যান্সেলর হিটলারের সঙ্গে দেখা করেন ও সমর্থন চান। বার্লিনে তৈরি করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার ও আজাদ হিন্দ রেডিও। সমস্ত ভারতবাসী অবাক হয়ে শুনে ইথার তরঙ্গে ভেসে আসা সুভাষের ভাষণ। কিন্তু হিটলারের অসম্মতির মনোভাব বুঝতে পেরে জাপান যাওয়া স্থির করেন। 1943 সালে জার্মানি থেকে সাবমেরিনে চেপে জাপান পৌঁছন। সেখানে ব্রিগেডিয়ার জেনারেল তোজোর সঙ্গে সাক্ষাৎ করেন ও জাপানের সমর্থন চান। অনেকেই জানেন না বা জানেন যে সুভাষচন্দ্র কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএন এর প্রতিষ্ঠাতা ছিলেন না। ক্যাপ্টেন মোহন সিং বিপ্লবী রাসবিহারী বসুর সহায়তায় গড়ে তোলেন আইএন। সুভাষচন্দ্র জাপান অধিকৃত সিঙ্গাপুরে পৌঁছতেই তাকে বরণ করে নেন বর্ষিয়ান বিপ্লবী রাসবিহারী বসু এবং তাকে আইএন এর সর্বাধিনায়ক করা হয়। সিঙ্গাপুরে নানা ধর্মের প্রবাসী ভারতীয় ও ভারতীয় বন্দীদের নিয়ে গড়ে ওঠা আজাদ হিন্দ বাহিনীর স্লোগান হয় জয় হিন্দ। মহিলাদের নিয়ে তৈরি করেন রানী ঝাঁসি রেজিমেন্ট। সুভাষচন্দ্রের এক যুগান্তকারী ভাবনা। এরপর সুভাষচন্দ্র আর দেরি করতে চাইছিলেন না। ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে দেন। সেনাবাহিনীর উদ্দেশ্যে ডাক দেন, দিল্লি চলো। সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী ও জাপানি ফৌজ ইংরেজদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে। 14ই মার্চ 1944-এ আজাদ হিন্দ ফৌজ মণিপুর দখল করে। 18ই মার্চ 1944-এ কোহিমা ও জাপান অধিকৃত আন্দামান দ্বীপপুঞ্জে ভারতের ত্রিবর্ণ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিফলিত হয় তাঁদের সাফল্য। এরপর আজাদ হিন্দ ফৌজ বর্মার উদ্দেশ্যে রওনা হয়। সেখানে ব্রিটিশ সেনার প্রবল আক্রমণের সম্মুখীন হতে হয়। বহু ভারতীয় ও জাপানি সেনা হতাহত হয়, কিন্তু সুভাষচন্দ্র হার মানার লোক নন। তখনও তিনি সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করতে থাকেন। বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু হঠাৎ বর্ষা শুরু হওয়ায় পাহাড়ে যুদ্ধের রসদ সরবরাহে ব্যাঘাত ঘটে এবং আইএনএ পিছু হটে সিঙ্গাপুরে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন বিভিন্ন জায়গায় অশ্বশক্তি পিছু হটছে। 1945 সালে টোকিও রেডিও মারফত খবর আসে যে জার্মানি আত্মসমর্পণ করেছে ও জাপানের হিরোশিমা ও নাগাসাকি আমেরিকার ফেলা পরমাণু বোমায় ধ্বংস হয়ে গেছে। ফলে জাপানও আত্মসমর্পণ করে। সুভাষচন্দ্রের স্বপ্ন ভঙ্গ হয়। 16ই আগস্ট 1945 আইএনএ আত্মসমর্পণ করে। এরপরেই আসে সেই দুঃসংবাদ। 23শে আগস্ট 1945 টোকিও রেডিও থেকে ঘোষণা করা হয় 18ই আগস্ট 1945 তাইওয়ানের কাছে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে। সমস্ত ভারতবাসী স্তব্ধ হয়ে যায় একথা শুনে। কেউ বিশ্বাস করতে চায় না। নেতাজির মৃত্যু রহস্যই থেকে যায়। নেতাজির অন্তর্ধান নিয়ে বহু তদন্ত কমিশন ও কমিটি তৈরি হয়। ঘোষলা, শাহনাজ, মুখার্জি কমিশন। 2005 সালে জাস্টিস মুখার্জি তার রায় দেন। তৎকালীন ফরমুজা বা বর্তমানে তাইপে বিমানবন্দরে সেদিন কোনো দুর্ঘটনাই ঘটেনি। নেতাজির মৃত্যু তাঁরই তৈরি করা বিভ্রম ছাড়া কিছুই নয়। জাপানের রেনকোজি মন্দিরে রাখা চিতাভস্য নেতাজির নয় বলেও রায় দেন। তিনি জানান যে আগুনে পোড়া দেহের ছায়ের ডিএনএ পরীক্ষা পৃথিবীতে এখনো অবাস্তব,
কিন্তু সরকার অজানা কারণে এই রিপোর্ট খারিজ করে দেয়। এভাবেই ভারতের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র স্বজাতির বিশ্বাসঘাতকতায়, আত্মবিস্মৃত ভারতবাসীর অবহেলায়, নিদারুণ অভিমানে ক্ষতবিক্ষত হয়ে চিরদিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে গেলেন। जान हिंद है सुभाष शान हिंद है सुभाष आन हिंद है सुभाष मान हिंद है सुभाष जी जान हिंद आ गए है नाज जिस पे हिंद को वो शान हिंद आ गए सुभाष जी এত বছর ধরে তুমি পাথর হয়ে আছো, এখনো এত বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর, আমি সুভাষ বলছি,